মাদক বিরোধী অভিযানের নামে বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকির প্রতিক্রিয়ায় একথা জানান তিনি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ শাসক আখ্যা দিয়েছেন রিপাবলিকান সেনেটর রিক স্কট। মাদুরোর সঙ্গে বৈঠক হলে তাকে দেশটি থেকে সরে যাওয়ার পরামর্শ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অনুরোধ জানান স্কট। অন্যদিকে আর্কটিক অঞ্চলে চায়নার মতো প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলায় কানাডা ও ফিনল্যান্ডের সাথে কৌশলগত পরিকল্পনার ঘোষণা দিয়েছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। মেক্সিকোতে মাদক বিরোধী অভিযানের নামে বিদেশি শক্তির সম্ভাব্য সামরিক হস্তক্ষেপকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। মঙ্গলবার ন্যাশনাল প্যালেসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক পাচারকারীদের দমনে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মেক্সিকো কোনো বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দেশের সীমান্তের বাইরেও মাদক বিরোধী অভিযান জোরদারে গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় মাদকবাহী নৌযানে অন্তত 20টি সামরিক হামলার তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন। অন্যদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, মাদক পাচার ঠেকাতে প্রয়োজনে মেক্সিকোর ভেতরে স্থল অভিযান চালাতে সমর্থন দেবেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মাদক পাচার রোধে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার সাথে বৈঠক করার ইচ্ছার কথা জানিয়েছেন। মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ রিপাবলিকান সেনেটর রিক স্কট নিউজম্যাক্সকে বলেন, ভয়ানক মাদক পাচারকারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই ট্রাম্প মাদুরোর সাথে বৈঠক করতে চেয়েছেন জানিয়ে তিনি বলেন, মাদুরোকে ভেনেজুয়েলা ছাড়তে হবে। ভেনেজুয়েলা সহ যেসব দেশের মাদক পাচারকারীরা ক্যারিবীয় এবং প্যাসিফিকের আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করে আমেরিকার মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আরও কঠোর হবে বলে জানিয়েছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আর্কটিক অঞ্চলে চায়নার মতো প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলায় কৌশলগত পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ক্রিস্টি নোম। মঙ্গলবার কানাডা ও ফিনল্যান্ডের সঙ্গে যৌথভাবে প্রায় 1 ডজন অত্যাধুনিক আইস ব্রেকার জাহাজ নির্মাণে নতুন জোট গঠনের কথা জানান হোমল্যান্ড সেক্রেটারি। আইসপ্যাক নামের এই উদ্যোগ আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি 3 দেশের অর্থনীতিকেও সমানভাবে শক্তিশালী করবে বলেও জানান নোম। এদিকে ইকুয়েডরে অন্য দেশের সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাবে না ভোট দিয়েছে দেশটির জনগণ। মাদক পাচার প্রতিরোধে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিপক্ষে দেশটির 60% ভোটার অবস্থান নিয়েছেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া গণভোটের ফল মেনে নিয়ে বলেছেন, সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না তিনি। জামাল খাশোগিকে চরম বিতর্কিত আখ্যায়িত করে তার হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেয়া যাবে না বলে ক্ষোভ জানিয়েছেন তার বিধবা স্ত্রী হানান এল্টার খাশোগি। মঙ্গলবার গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে হানান বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার স্বামীকে অবমূল্যায়ন করে এবং হত্যাকারীকে প্রশংসায় ভাসিয়েছেন তা ভীষণ বেদনাদায়ক। সিবিএস নিউজকে তিনি বলেন, ভিন্ন মতাবলম্বী হলেই তাকে হত্যার অনুমোদন দেয়া যায় না। এদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি সফরে ওয়াশিংটনের কাছ থেকে দেশটিকে প্রতিরক্ষার প্রতিশ্রুতি, বেসামরিক পরমাণু কর্মসূচি চালু এবং F-35 মতো যুদ্ধবিমান আশা করছে। রিয়াদ বলছে, তেল আভিভের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে। এছাড়া বিশ্লেষকরা বলছেন, MBS এর সফরে আমেরিকান চলচ্চিত্র, মোটর গাড়ি, সেমিকন্ডাক্টর এবং খেলায় বিনিয়োগ করবে সৌদি আরব। 2021 সালের ফেব্রুয়ারিতে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এভরিল হেইন্স আনক্লাসিফাইড কিছু তথ্য প্রকাশ করেন, যেখানে বলা হয় আমেরিকান গোয়েন্দাদের তথ্য মতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির ভিন্নমতের সাংবাদিক জামাল খাশোগিকে আটক কিংবা হত্যার অভিযানে অনুমোদন দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার এক সাংবাদিক সেই বিষয়ে প্রশ্ন করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তা অনেককেই বিস্মিত করেছে। তিনি MBS এর জন্য শুধু ঢাল হয়ে দাঁড়াননি, বরং জামালকে বিতর্কিত বলে আখ্যায়িত করেছেন। এই বিষয়ে গণমাধ্যমে নিজের ক্ষোভ জানিয়েছেন খাশোগির বিধবা স্ত্রী হানান এল্টার খাশোগি।
সিবিএস নিউজকে তিনি বলেন, ভিন্ন মতাবলম্বী হলেই তাকে হত্যার অনুমোদন দেয়া যায় না। অন্যদিকে সিএনএন এর সাথে সাক্ষাৎকারে হানান বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার স্বামীকে অবমূল্যায়ন করেছেন এবং হত্যাকারীকে প্রশংসায় ভাসিয়েছেন তা ভীষণ বেদনাদায়ক। এদিকে সৌদি ক্রাউন প্রিন্সের চলতি সফরে ওয়াশিংটনের কাছ থেকে কাতারের মতো দেশটিকে প্রতিরক্ষার প্রতিশ্রুতি, বেসামরিক পরমাণু কর্মসূচি চালু এবং F-35 এর মতো যুদ্ধ বিমান আশা করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এমনটাই মনে করছেন। অন্যদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ, এমনটাই আশা করছেন ট্রাম্প। তবে রিয়াদ বলছে তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, গাজ্জা চুক্তির দ্বিতীয় দফার বাস্তবায়ন চায় সৌদি। তারা দেখতে চায় ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে আন্তর্জাতিক শান্তি বাহিনী অবরুদ্ধ উপত্যকায় কাজ করছে। ওদিকে এমবিএস এর সফরে আমেরিকান মুভি, মোটর গাড়ি, সেমিকন্ডাক্টর এবং খেলায় বিনিয়োগ করবে সৌদি আরব বলে ধারণা পাওয়া যাচ্ছে। সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা PIF এর হাতে $1 ট্রিলিয়ন বেশি মজুদ রয়েছে, যার মাঝে $170 বিলিয়ন এরই মাঝে বিনিয়োগ করা হয়েছে আমেরিকার মাটিতে সেই 2017 সাল থেকে, যাতে হলিউড এবং সিলিকন ভ্যালি রমরমা ব্যবসা করবে বলেই ধারণা করছেন কোনো বিশ্লেষক। জাপানে বেড়েছে ভালুকের আক্রমণ, আর সেই আক্রমণ থেকে বাঁচতে হান্টিং ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে জাপান, যে ড্রোন ব্যবহার করে অভিনব কায়দায় তাড়ানো হচ্ছে ভালুক। মাথার ওপর চোখের মতো দুটি বড় ক্যামেরা, নিচে বিশাল মেগাফোন আর ডানায় লাগানো আতশবাজি ছোড়ার যন্ত্র। এমনই দেখতে এই 3 ফুট চওড়া ড্রোনটি। শরতের ঠান্ডা সকালে জাপানের মধ্যাঞ্চলের হিদা শহর থেকে উড়াল দেয় এটি। হান্টিং ড্রোন নামে পরিচিত এই ডিভাইস তৈরি করেছে অ্যারো জাপান। উড়তে উড়তে ড্রোনটি ছড়িয়ে দেয় কুকুরের জোরালো ঘেউ ঘেউ শব্দ। সাম্প্রতিক সময়ে যেসব বাগানে বারবার ভালুক দেখা যাচ্ছে, সেসব এলাকায় টহল দিয়ে আতশবাজির বিস্ফোরণ ঘটায় ড্রোনটি, যাতে ভালুক পালিয়ে যায়। ইতিমধ্যে গিফু প্রিফেকচারের ফ্রুটস পার্ক কুরোইচি অর্চার্ডে আপেল ও পিচ বাগান নষ্ট হওয়া ঠেকাতে এই উচ্চ প্রযুক্তির ড্রোন মোতায়েন করেছে স্থানীয় সরকার। গিফু প্রিফেকচারের পরিবেশ বিভাগ জানায়, হিদাই শরতে ভালুকের উপদ্রব গত বছরের তুলনায় প্রায় 8 গুণ বেড়েছে। গিফু প্রিফেকচারের এনভায়রনমেন্ট অ্যাফেয়ার্স, এনার্জি অ্যান্ড সিটিজেন সাপোর্ট ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর নাফুমি ইয়োশিকাওয়া বলেন, সব দিক বিবেচনা করে ভালুক তাড়ানোর জন্য এই ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা কিভাবে নেওয়া হবে তা আমরা নানাভাবে বিবেচনা করছি। শেষ পর্যন্ত আমরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছি যা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব। সব দিক বিবেচনার মাধ্যমে আমরা ভালুক তাড়ানোর জন্য ড্রোন ব্যবহারের পথ বেছে নিয়েছি। জাপান জুড়ে গত এপ্রিল থেকে এখন পর্যন্ত ভালুকের হামলায় রেকর্ড 220 জন আহত হয়েছেন, মারা গেছেন অন্তত 13 জন, যার মধ্যে শুধুমাত্র গত মাসেই মারা যান 7 জন। শীত নিদ্রার আগে ভালুক খাবার খুঁজতে জনবসতিতে নেমে আসায় এই সময়টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ইতিমধ্যেই হাঁটার পথগুলোতে লাগানো হয়েছে সতর্কতা সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে একা হাঁটা নিষেধ। অধিকাংশ হামলাই হয় প্রত্যন্ত অঞ্চলে, তবে সম্প্রতি হিদার কাছে ইউনেস্কো তালিকাভুক্ত শিরাকাওয়াগো গ্রামে এক স্প্যানিশ পর্যটকের ওপর ভালুক শাবকের আক্রমণের পর পরিস্থিতি আরও গুরুত্ব পেয়েছে। এখন গ্রাম জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সতর্কতা চিহ্ন। শনিবার পর্যটকদের কেউ এইসব সাইনবোর্ডের পাশে দাঁড়িয়ে ভালুকের গর্জন নকল করে ছবি তুলছিলেন। অন্যদিকে 25 বছর বয়সী পর্যটক কর্নেলিয়া লির ব্যাগে ঝুলছিল বিয়ার বেল। তিনি বলেন, ফসল ভালো না হওয়ায় খাবারের সন্ধানে ভালুকগুলো শহরমুখী হয়েছে। এই ভ্রমণের প্রস্তুতি নেওয়ার সময় আমরা সামাজিক মাধ্যমে দেখেছিলাম ভালুক দেখা যাওয়ার বিষয়ে জাপানি গণমাধ্যমে অনেকগুলো খবর প্রকাশিত হচ্ছে। মনে হচ্ছে এবছর ফসল খুব একটা ভালো হয়নি, তাই খাবারের সন্ধানে ভালুকগুলো শহরের দিকে নেমে আসছে। এশীয় কালো ভালুক বৈশ্বিকভাবে ঝুঁকিপূর্ণ প্রজাতি হলেও জাপানে 2012 সাল থেকে এটির সংখ্যা 3 গুণ বেড়েছে।
দেশটির উত্তরাঞ্চলে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে ভালুক নিয়ন্ত্রণে এই মাসের শুরুর দিকে সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়েছে। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে গৃহীত গাজা বিষয়ক প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি বা পিএ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, গৃহীত প্রস্তাবটি এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পথ পরিষ্কার হয়। প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী আগা বেকিয়ান শাহিন বলেন, এটি শান্তির দিকে পরিচালিত দীর্ঘ পথের প্রথম পদক্ষেপ এবং যুদ্ধবিরতি রক্ষাই জরুরি। জাতিসংঘের প্রস্তাবটি শান্তির দিকে চালিত দীর্ঘ পথের প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটি প্রয়োজন ছিল, কারণ যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত আমরা অন্য কিছু করতে পারতাম না। তাই যুদ্ধবিরতি রক্ষা এবং প্যালেস্টিনিয়ানদের জীবন বাঁচানোর জন্য এটি গুরুত্বপূর্ণ। তবে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি বলেও সতর্ক করেন তিনি। মঙ্গলবার ফিলিপিন্স সফরকালে প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিশ্চিত করতে হবে যে প্রস্তাবটি আন্তর্জাতিক আইনের আওতায় রয়েছে। সেই সাথে এটাও নিশ্চিত করতে হবে যে এই পদক্ষেপ সত্যিকার অর্থেই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে ধারণ করে। অন্যদিকে গৃহীত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, প্রস্তাবটি গাজার জনগণের স্বার্থকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। এই সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে ইসরায়েলি অবস্থানকে গ্রহণ করেছে এবং প্যালেস্টিনিয়ান অবস্থান ও গাজা উপত্যকায় আমাদের জনগণের স্বার্থকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি চালিয়ে যেতে চান না, বরং তিনি গাজা উপত্যকা এবং সমগ্র অঞ্চলে তার দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চান। বিশেষত গাজার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন হামাসের এই কর্মকর্তা। তার মতে, প্যালেস্টাইন অথরিটির অংশগ্রহণ সম্পর্কে অস্পষ্ট ধারণা প্যালেস্টিনিয়ানদের রাজনৈতিক ঐক্য নষ্ট করবে। আমরা গাজা উপত্যকা এবং এর ভবিষ্যৎ সম্পর্কিত নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যানের পুনরাবৃত্তি করছি, কারণ এটি প্যালেস্টিনিয়ান রাজনৈতিক ব্যবস্থার ঐক্যকে এছাড়া জনগণের উপর নিয়ন্ত্রণ আরোপের একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, যা দখলদারিত্ব প্রতিস্থাপনের নতুন রূপ। গ্রিসের অ্যাথেন্সে সোমবার রাজপথে নেমে আসেন হাজারো গ্রিক নাগরিক। সামরিক জান্তার বিরুদ্ধে 1973 সালের ছাত্র বিদ্রোহের বার্ষিকী উপলক্ষে পদযাত্রায় অংশ নেন তারা। এই বিদ্রোহকে সে সময় হিংস্রভাবে দমন করা হলেও এটি তৎকালীন সামরিক জান্তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সাহায্য করেছিল। ঐতিহ্যগতভাবে প্রতি বছর এই পদযাত্রাটি আমেরিকার দূতাবাসের দিকে যায়। অনেক গ্রিক নাগরিক মনে করেন, আমেরিকা 1967 থেকে 1974 সাল পর্যন্ত চলা সামরিক স্বৈরতন্ত্রকে সমর্থন করেছিল। ফলস্বরূপ এই বার্ষিক পদযাত্রা প্রায়শই সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সোমবার এই মিছিলের একবারের সামনে তরুণ তরুণীরা একটি রক্তে ভেজা পতাকা বহন করেন, যা 1973 সালে অ্যাথেন্স পলিটেকনিকে বিদ্রোহে অংশ নেয়া ছাত্রদের ছিল। তবে এবছর তারা সংসদ ভবনের বাইরে দিয়ে মিছিলটিকে ঘুরিয়ে নিয়ে যান। 2023 সালের ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা এটি করেন। এটি ছিল দেশের সবচেয়ে মারাত্মক রেল বিপর্যয়। এই ঘটনাটি এখন রাষ্ট্রের এবং সরকারের ব্যর্থতার এক বেদনাদায়ক প্রতীক হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা যখন পুলিশ বাসের সারি দিয়ে অবরুদ্ধ দূতাবাসের সামনে পৌঁছায়, তখন তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করে। মিছিলে অংশ নেয়া কিছু বিক্ষোভকারী কার্নেশন ফুল বহন করছিলেন, আবার কেউ কেউ প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন। 21 বছর বয়সী নিকি স্টিনহাওয়ার বলেন, ছাত্র সেই বিদ্রোহের বার্তা এখন আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। 52 বছর আগে কিছু মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিলেন যাতে আমরা আজ অর্জিত সমস্ত অধিকার ভোগ করতে পারি। আমার বিশ্বাস এই বিদ্রোহের বার্তা এখন আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক, কারণ আমরা দেখছি সরকার চরমভাবে মানুষের উপর আক্রমণ করছে, টেম্পি অপরাধ ধামাচাপা দিচ্ছে, 13 ঘন্টার কর্মদিবসের মাধ্যমে শ্রম অধিকার কেড়ে নিচ্ছে এবং একই সময়ে আগ্রাসনমূলকভাবে ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ অ্যাথেন্সে প্রায় 5000 কর্মকর্তা মোতায়েন করেছে। পুলিশ জানিয়েছে, পদযাত্রা শুরুর আগে 30 জনেরও বেশি লোককে আটক এবং 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে জনসাধারণ অ্যাথেন্স পলিটেকনিকে বিদ্রোহী ছাত্রদের স্মরণে পুষ্পস্তবক নিবেদন করে। 1973 সালের 17 নভেম্বর এই স্থানটিতে রক্তাক্ত দমনপীড়ন চালানো হয়। সে সময় সেনাবাহিনীর ট্যাঙ্ক ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আন্দোলনকারী ছাত্রদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দেয়। এতে কয়েক ডজন মানুষ নিহত হন। সে সময় এই ছাত্র বিদ্রোহই সামরিক জান্তার পতনের সূচনা করেছিল। জাপান ও চায়নার মধ্যে কূটনৈতিক সংঘাত এখন চরম পর্যায়ে। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাইওয়ান। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, চায়না যদি তাইওয়ানের উপর সামরিক আগ্রাসন চালায় তবে তা কেবল তাইওয়ানের জন্যই নয়, জাপানের অস্তিত্বের জন্য হুমকির সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে জাপান সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। এই মন্তব্যের পরই ফুঁসে ওঠে চায়না। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, চায়না তাকাইচির মন্তব্যের তীব্র আপত্তি জানিয়েছে। এই মন্তব্য এক চায়না নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে সরাসরি আঘাত করছে। বেইজিংয়ে জাপানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চায়না এই ভুল মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। চায়না মনে করে তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। অন্যদিকে জাপান এই মুহূর্তে কিছুটা রক্ষণাত্মক, তবে নিজ অবস্থানে অটল। টোকিওতে জাপানের মন্ত্রী পরিষদের প্রধান সচিব মিনোরু কিহারা স্পষ্ট করে বলেন, তাকাইচির মন্তব্য জাপানের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নীতিতে কোনো পরিবর্তন আনবে না। তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা জাপানের নিরাপত্তা এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক। জাপান আলোচনার মাধ্যমে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় এবং বেইজিংকে তাদের অবস্থান বোঝানো অব্যাহত রাখবে। এই কূটনৈতিক অস্থিরতার ফল শুধু নীতিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এরই মধ্যে চায়নার পর্যটকরা জাপান ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, ফলে ক্ষতির মুখে পড়েছেন জাপানের ট্যুর অপারেটররা। এই সময়ে এর প্রভাব সত্যিই অনেক বড়। গতকাল আমাদের প্রায় 6টি গ্রুপ বুকিং বাতিল হয়েছে, আজ আরো 10টি বাতিল হয়েছে, তাই সব মিলিয়ে প্রায় 20টি বুকিং ইতিমধ্যে বাতিল হয়েছে। এই কারণে চরম ক্ষতির মুখে পড়েছি আমরা। দ্রুত পরিস্থিতির পরিবর্তন না ঘটলে জাপানের পর্যটন শিল্প আরো বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে গৃহীত গাজা বিষয়ক প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রস্তাবিত পিস অব বোর্ড কমিটির মাধ্যমে প্যালেস্টিনিয়ান ভূখণ্ডে আমেরিকান অভিভাবকত্ব চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলছেন গাজাবাসী। অন্যদিকে নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবকে অর্জন হিসেবে স্বীকৃতি দিলেও এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা। নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবকে আংশিক সমর্থন জানান গাজা সিটির বাসিন্দা ইয়োশারি আল গুল, তবে তিনি এর কার্যকারিতা নিয়ে সন্দিহান। গৃহীত প্রস্তাবটি প্যালেস্টিনিয়ান স্বার্থের পক্ষে, তবে এটি প্রথম পদক্ষেপ নয় এবং শেষও না। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে এবং এর কার্যকারিতা কি, এ নিয়ে প্রশ্ন রয়ে গেছে এখনো, কারণ এমন অনেক প্রস্তাব রয়েছে যা আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এছাড়া ট্রাম্পের নেতৃত্বাধীন পিস অব বোর্ড নিয়েও শঙ্কা জানান তিনি। এটি গাজায় আমেরিকান ট্রাস্টিশিপ তৈরি করবে, যা গাজা ভূখণ্ডকে মাতৃভূমির বাকি অংশ থেকে পৃথক করবে বলেও শঙ্কা প্যালেস্টিনিয়ানদের। তবে ভিন্নমত রয়েছে। পিস অব বোর্ডকে ট্রাস্টিশিপ অভিহিত করলেও প্রস্তাবে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করাকে স্বাগত জানান খান ইউনিসের বাসিন্দা মুস্তফা ইব্রাহিম। এটা সত্য যে প্রস্তাবটি প্যালেস্টিনিয়ানদের আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন করে না, তবে প্রস্তাবে ইসরায়েলি এবং প্যালেস্টিনিয়ানদের মধ্যে শান্তি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এটি সম্ভাব্য প্যালেস্টিনিয়ান রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যেতে পারে। নিরাপত্তা পরিষদের প্রস্তাব নিয়ে ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনিয়ানদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ গাজায় প্যালেস্টাইন অথরিটির অংশগ্রহণ দেখতে চান, কেউ আবার বিদেশি শাসন অভিহিত করে পিস অব বোর্ডকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তবে ভিন্নমত সেখানেও আছে। গৃহীত প্রস্তাবকে অর্জন হিসেবে দেখছেন হেব্রনের বাসিন্দা হাদি জাবারি, কিন্তু একই সাথে তিনি আন্তর্জাতিক কর্তৃপক্ষের প্রতি অনাস্থার কথাও জানান। যুদ্ধবন্ধের জন্য আরবদের অংশগ্রহণে যে কোনো আন্তর্জাতিক অবস্থান আমাদের এবং গাজায় আমাদের ভাইদের স্বার্থে।
অবশ্যই এটি একটি অর্জন, কিন্তু এটা লজ্জার যে প্যালেস্টিনিয়ানদের ক্ষেত্রে বর্তমান বিশ্বকে বিশ্বাস করা যায় না। সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যে 5টায় জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের অধিবেশন বসে। সেখানে গাজায় আইএসএফ বাহিনী মোতায়েন ও পিস অফ বোর্ড গ্রহণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টাইন অথরিটি গৃহীত এই প্রস্তাবকে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পথ হিসেবে স্বাগত জানিয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।